আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন ভালো আছেন? আছি স্যার। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব লেকচার 3 নিয়ে, তাই না? লেকচার 3। লেকচার 3 দুইটা জিনিস ইন্ডিকেট করে। একটা জিনিস হচ্ছে, এই লেকচারটার নাম আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলন। এই লেকচারের নাম ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলন। এই লেকচারে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, টপিকগুলো একটু লিখে রাখি। প্রথম টপিক হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 1। দ্বিতীয় টপিকসটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 2। তৃতীয় টপিকসটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 3। চতুর্থ টপিকসটা হচ্ছে ভাষা আন্দোলন পর্ব 1। পঞ্চম টপিকসটা ভাষা আন্দোলন পর্ব 2। ষষ্ঠ টপিকটা ভাষা আন্দোলন পর্ব 3। টপিকগুলো লিখে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো টপিকগুলোকে লিখেছেন। জি স্যার। এই প্রথম 3টা টপিক শেষ করতে পারলে আপনি প্রিলিতে 1 নাম্বার কমন পাবেন। আর এর পরের 3টা টপিক শেষ করতে পারলে প্রিলিতে আরো 1 নাম্বার কমন। অর্থাৎ আজকের লেকচারের সবগুলি টপিকই সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বড় টপিক, তো 2টা টপিক আসলে ইনফ্যাক্ট অনেক বড় টপিক হওয়ার কারণে আমি তিনটা তিনটা অংশে ভাগ করে নিয়েছি। ওকে, আমি তাহলে আলোচনায় যাই। হ্যাঁ, প্রথম টপিকটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 1। ব্রিটিশ বিরোধী আন্দোলন পার্ট 1। আমরা একটা ছক আঁকবো। ছকে তথ্যগুলো দেখার চেষ্টা করব। মোটামুটি আপনাদের খাতায় 1 পৃষ্ঠার চেয়ে একটু কম হবে, ছকটা বেশ বড় হবে। এই যে ছকের এক পাশে আমরা লিখব আন্দোলনের নাম, এক পাশে লিখব সময়, এক পাশে লিখব নেতৃত্ব প্রদানকারী, আর এক পাশে লিখব বিষয়। এক পাশে লিখব
আন্দোলনের নাম। এক পাশে লিখবো সময়, এক পাশে লিখবো নেতৃত্ব প্রদান আন্দোলনের, আরেক পাশে লিখবো তথ্য বা বিষয়। প্রথম যে আন্দোলন, ফকির বিদ্রোহ। ফকির বিদ্রোহ 1760 সাল থেকে 1800 এই সময়ের মধ্যে সংগঠিত হয়। নেতৃত্ব প্রদান করেন ফকির মজনু শাহ এবং ভবানী পাঠক। এই ফকির বিদ্রোহ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ। 2 নম্বরে যাব। 2 নম্বরে লিখবো বক্সারের যুদ্ধ। 1764 সাল, মীর কাসিমের সাথে ব্রিটিশদের বক্সারের যুদ্ধ সম্পাদিত হয় এবং এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সূত্রপাত হয় বা ঘটে এই উপমহাদেশে। গেল বক্সারের যুদ্ধ। এরপরে আমাদের কাছে চলে আসবে চাকমা বিদ্রোহ। 1776 থেকে 1787 সাল। নেতা জোয়ান বক্স। চাকমা বিদ্রোহের কারণ হচ্ছে চাকমাদের মুদ্রায় কর আরোপে বাধ্য করা হয়। চার নাম্বার দিয়ে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন এটা 1820 সাল থেকে 1856 সাল পর্যন্ত হয়। এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন হাজী শরীয়তুল্লাহ। মুসলমানদের ফরজ আদায় বাধা। বাধা থেকে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। এরপরে এরপর হচ্ছে বারাসাত বিদ্রোহ বা বারাসাত আন্দোলন। 1831 সালে মীর নিসার আলী পাশের কেল্লা
স্থাপনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো বাঙালি বিদ্রোহ শুরু করে? বারাসাত বিদ্রোহ। 6 নাম্বার দিয়ে লিখবেন সাঁওতাল বিদ্রোহ। নীল বিদ্রোহ আর আলীগড় আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56। নীল বিদ্রোহ 59 থেকে 60। আলীগড় আন্দোলন 75। সাঁওতাল বিদ্রোহ সিধু আর কানু। নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস। আলীগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান। তো সাঁওতাল বিদ্রোহ হচ্ছে বরেন্দ্র অঞ্চলে কৃষি বিদ্রোহ। নীল বিদ্রোহ হচ্ছে নীলকরদের অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহ। আলীগড় আন্দোলন এটা হচ্ছে উপমহাদেশের প্রথম শিক্ষা আন্দোলন। এই তো পার্ট 1 সুন্দর করে লিখেন। হ্যাঁ, লেখা শেষ হলে আমাকে জানায়েন। স্যার বারাসাত বিদ্রোহটা কি এটা? বারাসাত বিদ্রোহ যে ওই যে তিতুমিরের বাঁশের কেল্লা বিদ্রোহ, নাম শুনছেন না? জি জি স্যার। মীর নিসার আলীর আসল না মানে তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিতুমির ও ছিল তার ছদ্মনাম, বুঝতে পারছেন? স্যার, এই যে চাকমাদের মুদ্রায় কর আরোপে বাধ্য করা হয়, এটা হুম, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? বিষয়টা হচ্ছে চাকমারা এক সময় শস্য কর হিসাবে দিত। অর্থাৎ আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে প্রচুর জুম চাষ হয়, অর্থাৎ পাহাড়ি চাষ পদ্ধতি হচ্ছে জুম চাষ। চাকমা এই উপজাতিটা একটা বৃহত্তম উপজাতি। এই উপজাতি বেসিক্যালি জুম চাষ করত। জুম চাষ করে শস্য পেত, তার 30% ব্রিটিশদেরকে ট্যাক্স হিসাবে দিত। আর ব্রিটিশরা এটা নিয়ে আসতেছিল, কোনো সমস্যা হচ্ছিল না। পরবর্তীতে লর্ড ওয়ারেন হেস্টিংস একটা নীতি করে, একটা আইন করে। আইনটা হচ্ছে চাকমাদের কাছ থেকে এখন থেকে আমরা কোনো শস্য ট্যাক্স হিসাবে নিব না, আমরা এখন থেকে টাকা নিব ট্যাক্স হিসাবে, এবং শস্য ট্যাক্স নিষিদ্ধ করা হলো। তো চাকমারা
যেই পরিমাণ ট্যাক্স আরোপ করলো চাকমাদের উপর, ওই পরিমাণ ট্যাক্স তারা আহ, দিতে হলে তাদের ফসল ফলায় তারা দিতে পারবো না। অর্থাৎ তারা খাইতে না খায় পাইয়া, না খেতে পেরে মারা যাবে, এরকম একটা অবস্থা। বুঝতে পারছেন? তো এই অবস্থা থেকে তাদের একটা বিদ্রোহের সূচনা হয়। তাদের যে চাকমা রাজা ছিল তৎকালীন সময়ে জোয়ান বক্স, এবং জুম চাষীদের যে নেতা ছিলেন তার নাম হচ্ছে জুম্মা খান। তারা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়। আর এই বিদ্রোহটাই কি ব্রিটিশ ইতিহাসে চাকমা বিদ্রোহ নামে পরিচিত। বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে। স্যার এই যে তথ্যগুলা বোধহয় একটু বিস্তারিত লিখলে ভালো হয়, যেমন বক্সারের যুদ্ধ 1764 নেতৃত্ব প্রদান করে মীর কাসিম, এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, তারপরে এই যে তথ্যের এই জায়গায় লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত হয়, এটা আচ্ছা, অ্যাকচুয়ালি এই আমার মনে হয় যুদ্ধের ব্রিফ। পরে, মানে আমি হ্যাঁ, তো আবার এটা বলবোই ব্রিফ নাকি? করলে মানে টোটালি লিখলে বোধহয় ভালো হয়, পরবর্তীতে দেখলে সহজেই বোঝা যাবে। হ্যাঁ, মানে হইতেছে আপাতত এগুলি লিখেন, আমি যখন বলবো না তখন এডিশনাল ইনফরমেশন গুলোতে অ্যাড করে নিতেই পারবেন নাকি? স্যার, লেকচার শিটে কি কি ইনফরমেশন গুলো কোলাবরেট করা আছে? একদম ভালো মতো বিস্তারিত দেয়া আছে কাহিনী সহ, লেকচার শিটে বা যে কোনো বইতে পেতে পারেন। আর এগুলি হচ্ছে আমি এক্সামের জন্য যা যা দরকার, মানে প্রিলি এক্সামের জন্য ক্যাপচার করতে এগুলি যথেষ্ট মোটামুটি। বুঝতে পারছেন? ওকে, তা আলোচনায় যাই। প্রথম বিদ্রোহটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। পরীক্ষায় প্রশ্ন আসে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের বা আন্দোলনের নাম কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকিররা বেসিক্যালি মুষ্টি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। তারা মুষ্টি ভিক্ষা সংগ্রহ করত বিভিন্ন জায়গা থেকে, এবং তারা খোলা আকাশের নিচে বাস করত। তারা সংসার ধর্ম ত্যাগ করে খোলা আকাশের নিচে বাস করত। ফলে খোলা আকাশের নিচে বাস করার ফলে তাদের বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের সাথে তাদের এনকাউন্টার হতো। তারা এই এনকাউন্টার থেকে নিজেদেরকে সেভ করার জন্যে তাদের সাথে ছুরি, এরপর হচ্ছে কাঁচি বা ধারালো অস্ত্রশস্ত্র রাখতো, যাতে এই হিংস্র পশু পাখির কাছ থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। কিন্তু এই ছুরি কাঁচি রাখার কারণে ব্রিটিশরা ফকির সন্ন্যাসীদেরকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলে আখ্যায়িত করে, তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যায়িত করে, এবং তাদের চলাফেরার উপর ট্যাক্স আরোপ করে। আর এই ট্যাক্স এর বিরুদ্ধে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে ইনিশিয়ালি ফকির বিদ্রোহের ডাক দেয়। ওকে। আর ফকির মজনু শাহের মৃত্যুর পর ফকির বিদ্রোহের মানে হচ্ছে স্তিমিত হয়ে যায়, মানে একটু শিথিল হয়ে যায় আর কি। তো এই বিদ্রোহের নেতৃত্ব দেন ফকির মজনু শাহ এবং ভবানী পাঠক। 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত নিভু নিভু অবস্থায় এই বিদ্রোহটা ব্রিটিশদের বিরুদ্ধে চলমান ছিল। বক্সারের যুদ্ধ 1764 সালে মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধের পরে নবাবী শাসনের পতন ঘটে চিরতরে, এবং ব্রিটিশরা আমাদের এই বাংলায় আমাদেরকে শাসন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর গঠনের সাথে বা সূত্রপাতের সাথে বক্সারের যুদ্ধে সরাসরি একটা কানেকশন আছে। এরপরে দেখেন, চাকমাদেরকে মুদ্রায় করারোপে বাধ্য করা হলো। চাকমার আগে শস্য ট্যাক্স হিসাবে দিত, কিন্তু পরবর্তীতে বলা হলো, লর্ড ওয়ারেন হেস্টিংস তাদেরকে বললেন তোমাদেরকে মুদ্রায় ট্যাক্স দিতে হবে। এর ফলে তারা মুদ্রায় ট্যাক্স দিতে পারলো না, যার ফলে চাকমাদের সাথে ব্রিটিশদের বিদ্রোহ হলো। এই বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেন জোয়ান বক্স এবং একজন জুম চাষী নেতা, তার নাম হচ্ছে জুম্মা খান। এরপরে আসি ফরাজি আন্দোলন। মুসলমানদেরকে ফরজ আদায়ে বাধা দিচ্ছিল ব্রিটিশরা, এবং এই ফরজ আদায়ে বাধা দেওয়ার কারণে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলে এই বিদ্রোহটার শুরু হয় বা সূচনা হয়। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। তবে হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। এই দুদু মিয়া এই ফরায়েজি আন্দোলনটাকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দেন। তার একটা বিখ্যাত উক্তি যেটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এরপরে দেখেন বারাসাত বিদ্রোহ, এটা একটা কৃষি ভিত্তিক স্যার, বিদ্রোহ। জি। স্যার এই উক্তিটা কার ছিল স্যার? দুদু মিয়া, শরীয়তুল্লাহর পুত্র মহসিন উদ্দিন, মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া।
এবার চলে আসেন বারাসাত বিদ্রোহ। এটা বেসিক্যালি একটা কৃষি ভিত্তিক বিদ্রোহ। পশ্চিমবঙ্গের 24 পরগনার কৃষকদেরকে একত্রিত করে মীর নিসার আলী ওরফে তিতুমির ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের ডাক দেয়, এবং এই বিদ্রোহের একটা অংশ হিসাবে তিনি নারিকেল বাড়িয়া নামক স্থানে বাঁশের কেল্লা নির্মাণ করেন। কর্নেল স্টুয়ার্ট নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লাটা ধ্বংস করেন, এবং এর মাধ্যমে তিতুমিরের বিদ্রোহের এবং তিতুমিরেরও মৃত্যু ঘটে। বরেন্দ্র অঞ্চল দেখেন, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা বেসিক্যালি রাজশাহী, রংপুর, দিনাজপুর এই বরেন্দ্র অঞ্চলে বাস করে। এই বরেন্দ্র অঞ্চলে সাঁওতালদের কৃষিভিত্তিক যে বিদ্রোহ, এই বিদ্রোহটাই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহে নেতৃত্ব দেন 4 জন সাঁওতাল ভাই, সিধু, কানু, চাঁদ এবং ভৈরব। দুইজনের গুরুত্বপূর্ণ নাম লিখেছি এখানে। এরপরে আসে নীল বিদ্রোহের কাছে। নীল চাষে বাংলার কৃষকদেরকে বাধ্য করা হয়। শিল্প বিপ্লবের ফলে যখন নীলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়, তখন আমাদের এই ভূখণ্ডে, বাংলা ভূখণ্ডে নীল চাষ করা শুরু হয়ে যায়, এবং কৃষকদেরকে দিয়ে জোরপূর্বক তাদের জমিতে নীল চাষ করানো হতো। নীল এমন একটা প্রোডাক্ট, এটা যদি একবার আপনি জমিতে চাষ করেন বা লাগান, তাহলে এই নীল ব্যতীত ভবিষ্যতে অন্য কোনো ফসল বা শস্য চাষ করা যাবে না। ফলে কৃষকরা এটা চাষ করতে চাইতো না। ফলে কৃষকদের উপর বিভিন্ন অত্যাচার করত ব্রিটিশরা। তাদের হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল কেটে দিত, তাদেরকে বেত্রাঘাত করত, চপেকার ঘাট করত, এভাবে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করত। আর এই অত্যাচারের প্রতিবাদে দিগম্বর বিশ্বাস এবং হাজি মোল্লার নেতৃত্বে কৃষকরা যে আন্দোলনের ডাক দিল, তার নাম হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ নিয়ে একটা নাটক আছে যার নাম হচ্ছে নীল দর্পণ, যার নাট্যকার হচ্ছেন দীনবন্ধু মিত্র। এই নাটকের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, আর ইংরেজি অনুবাদটা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি একজন ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন। এরপরে আসি আমাদের আলীগড় আন্দোলন। উপমহাদেশে যখন ইংরেজি শিক্ষার প্রসার হয়, তখন মুসলিমরা ইংরেজি শিক্ষাকে ধর্মবিরোধী বলে গণ্য করে এবং তারা ইংরেজি শিক্ষা গ্রহণ থেকে বিরত থাকে। ফলে সনাতন সহ অন্যান্য ধর্মের যারা ছিল, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন চাকরি বাকরি সহ নিজেদের অবস্থার উন্নয়ন করে। ওই অবস্থাটা অবলোকন করে স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের ইংরেজি শিক্ষা সহ পাশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য যে আন্দোলনের ডাক দেন, তার নাম হচ্ছে আলীগড় আন্দোলন। এটা উপমহাদেশের প্রথম শিক্ষা আন্দোলন নামে পরিচিত। 1875 সালে এই আন্দোলনটা হয়। পরবর্তীতে স্যার সৈয়দ আহমদ খানের সাথে নবাব আব্দুল লতিফ, নবাব স্যার সলিমুল্লাহ, সৈয়দ আমির আলী সহ আরো অনেকেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছিল। এই আলীগড় আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতার আলীগড় নামে একটা বিশ্ববিদ্যালয়, যার পূর্ব নাম হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, গঠন করা হয়। পারবেন তো নাকি? জি স্যার, ওকে, ইনশাআল্লাহ। পরের টপিকে যাব। পরের টপিক হচ্ছে পর্ব 2। পর্ব 2 সেম একই রকম একটা ছক আঁকবো আমরা। এক পাশে লিখবো আন্দোলনের নাম, সময়, নেতৃত্ব প্রদান, আর হচ্ছে ঘটনা বা বিষয়। বিষয় বা তথ্য যাই লিখেন। এক নাম্বার, স্বদেশী আন্দোলন। 2 নাম্বার দিয়ে লিখবেন সশস্ত্র বিপ্লবী আন্দোলন। 3 নাম্বার দিয়ে লিখবেন খেলাফত আন্দোলন। 4 নাম্বার দিয়ে লিখবেন অসহযোগ আন্দোলন।
5 নাম্বার দিয়ে লিখবেন ভারত ছাড় আন্দোলন। 6 নাম্বার দিয়ে লিখবেন তেভাগা আন্দোলন। 7 নাম্বার দিয়ে আমরা আন্দোলন না, দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে লিখব। একটা হলো বঙ্গভঙ্গ, আরেকটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ। স্বদেশী আন্দোলন 1905 থেকে 1911। সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1908 থেকে 1934। খেলাফত আন্দোলন 1919 থেকে 1924। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922। ভারত ছাড় আন্দোলন 1942। তেভাগা আন্দোলন 46। বঙ্গভঙ্গ 1905। বঙ্গভঙ্গ রদ 1911। তো স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন চারণ কবি মুকুন্দ দাস এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন অনেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করি: ক্ষুদিরাম বসু, মাস্টার দা নামে পরিচিত সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রফুল্ল চাকি প্রমুখ। খেলাফত আন্দোলন মৌলানা মুহাম্মদ আলী। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী। ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধী। তেভাগা আন্দোলন ইলামিত্র। বিহারে এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলামিত্র এবং আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডে হাজী দানেশ। হাজী দানেশ। বঙ্গভঙ্গ লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, তবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন হচ্ছে বঙ্গভঙ্গের প্রতিবাদে এই আন্দোলন। সশস্ত্র বিপ্লবী আন্দোলন এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন নামেও পরিচিত। ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন। আর পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন হচ্ছে 6 দফা। আর ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। খেলাফত আন্দোলন অটোম্যান সাম্রাজ্যকে অখণ্ড রাখতে খেলাফত আন্দোলন মানে হচ্ছে সংগঠিত হয়। অসহযোগ আন্দোলন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। ভারত ছাড় আন্দোলন
ব্রিটিশদের ভারত হতে তাড়ানোর জন্য তেভাগ আন্দোলন ফসলের 2/3 ব্রিটিশদের দাবি, ফলে কৃষকের সাথে ব্রিটিশদের যে কনফ্লিক্ট হয়, ওখান থেকে আন্দোলন হয় তেভাগ আন্দোলন। বঙ্গভঙ্গ, বঙ্গকে 2 ভাগে বিভক্ত করা হয়। বঙ্গভঙ্গ রদ, বঙ্গকে এই তো সুন্দর করে লিখেন। নমস্কার, শম্পা বিশ্বাস। এরপর আমি আলোচনা করবো আপনাদের লেখা হলে। হ্যাঁ, স্যার বঙ্গভঙ্গ রদের স্যার নেতৃত্বের ঘোষণায় ওটা কি কি লিখছেন? রাজা। বঙ্গভঙ্গ রদ করার জন্য যাবতীয় কাজ করেন হচ্ছে হার্ডিঞ্জ, আর জি স্যার। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। কারণ ওই দিন রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক ছিল। সে বঙ্গভঙ্গ রদের ঘোষণার মাধ্যমে তার রাজ্যাভিষেকের সূচনা করেছিলেন। স্যার এই খেলাফত আন্দোলন মুহাম্মদ আলী, একে এই মুহাম্মদ আলী জিন্দা জিন্দা নাকি আবার? না 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 না, এটা মৌলানা মোহাম্মদ আলী। জিন্না আচ্ছা। আসবে সামনে, সামনে জিন্না আসতেছে, পর্ব 3-এ আসবে জিন্না। মৌলানা মুহাম্মদ আলী। আর এটা হচ্ছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। হয়েছে স্যার। হয়েছে? জি স্যার। ওকে। তো পার্ট 2-এ দেখতে পাচ্ছেন প্রথমেই স্বদেশী আন্দোলন, অর্থাৎ বিলেতি পণ্য বর্জন ও দেশীয় পণ্য গ্রহণ সম্পর্কিত আন্দোলন। এই আন্দোলনের সাথে বঙ্গভঙ্গের সম্পর্ক রয়েছে। বঙ্গকে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগের নাম দেওয়া হয় পূর্ববঙ্গ এবং আসাম। ওই জায়গার রাজধানী হচ্ছে ঢাকা, এবং লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। আরেকটা প্রদেশের নাম হচ্ছে পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা, এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অ্যান্ড্রু ফেজার। এই পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে ব্রিটিশরা বেশি সুযোগ সুবিধা দেয়, প্রশাসনিকভাবে বেশি সুযোগ সুবিধা, বেশি সরকারি কর্মকর্তা নিয়োগ সহ বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান সহ আরো অনেক সুযোগ সুবিধা প্রদান করে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে। ঠিক একই রকম ভাবে বঞ্চিত করে পশ্চিম বাংলা প্রদেশে। ফলে এই পশ্চিম বাংলা প্রদেশের যে সংস্কারপন্থী সনাতন ধর্মাবলম্বীরা ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেয়, তার নামই হচ্ছে স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন একজন চারণ কবি, তার নাম হচ্ছে মুকুন্দ দাস। এই চারণ কবি মুকুন্দ দাস বাংলা রাস্তায় ঘুরে ঘুরে একটা গান গাইতেন, পোড়ো না রেশমি চুড়ি বঙ্গনারী। আরেকজন হচ্ছেন আমাদের রবি ঠাকুর। এই রবি ঠাকুর কিন্তু বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা রচনা করেন। এছাড়া তিনি 1906 সালে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির জন্য রাখি উৎসবের প্রচলন করেন। এবার চলে আসি সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এটা ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের একটা স্বাধিকার আন্দোলন। ব্রিটিশদের দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অত্যাচার থেকে বাংলা ভূখণ্ডকে মুক্ত বা স্বাধীন করার উদ্দেশ্যে বাঙালিরা
ছোট ছোট বিক্ষিপ্ত ভাবে যে আন্দোলন করে তার নামই হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। ক্ষুদিরাম বসু, এরপর হচ্ছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রথমে আমরা আহ ক্ষুদিরাম বসু নিয়ে একটু কথা বলি। 1908 সালে ক্ষুদিরাম বসু কিংসফোর্ড এবং ব্যামফিল্ড ফুলারকে হত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়, ধরা পড়ে, তার ফাঁসি হয়। মাস্টার দা নামে পরিচিত সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে এবং পরবর্তীতে সে ধরা পড়ে। এরপরে প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি পাহাড়তলী রেলওয়ে ক্লাবে আক্রমণ করতে গিয়ে ধরা পড়ে। প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি কিন্তু সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড নামক এক ধরনের বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। ব্রিটিশদের কাছে কিন্তু তিনি হত্যা হননি। তো এই আন্দোলনটা 1908 সাল থেকে 1934 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর আসি খেলাফত আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা আমাদের সাধারণ মুসলিম সিপাহীদের কাছে ওয়াদা করেছিল, সরি, প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটিশরা মিত্রপক্ষে যোগদান করে, তখন তাদের স্বাভাবিকভাবেই তাদের কিছু সৈন্য প্রেরণ করতে হবে কোথায়? এই প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের হয়ে কিছু সৈন্য প্রেরণ করতে হবে। তো তারা চিন্তা করে যে আমাদের সৈন্য না দিয়ে আমরা ভারতীয় মুসলিম সৈন্য দিব। তো ভারতীয় মুসলিম সৈন্যের কাছে তারা প্রতিজ্ঞা করে যে প্রথম বিশ্বযুদ্ধে ফলাফল যাই হোক না কেন, অটোমান সাম্রাজ্যের উপর কোনো আঘাত আসবে না। অটোমান সাম্রাজ্য মুসলমানদের খুব আবেগের জায়গা। কিন্তু পরবর্তীতে যেটা হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হয়, যার ফলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এবং তারা মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বে যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তার নামই হচ্ছে খেলাফত আন্দোলন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের একটি একটি ময়দান বা একটা মাঠ, উদ্যান। এইখানে একটা আইন পাশ করে ব্রিটিশরা, পরাক্রমশালী, এটার নাম হচ্ছে রাওলাট আইন। এই রাওলাট আইনের প্রতিবাদে তারা সমবেত হয় এবং উপস্থিত জনতার মধ্যে ব্রিটিশ সেনাপতি গুলি করার নির্দেশ দেন। এই ব্রিটিশদের গুলিতে প্রায় 1000 জন স্পটেই শহীদ হন বা নিহত হন। তো তার ধারাবাহিকতায় মহাত্মা গান্ধী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেন তার নামই হচ্ছে অসহযোগ আন্দোলন। এরপর হচ্ছে ভারত ছাড় আন্দোলন। ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে আরেকটা আন্দোলনের ডাক দেওয়া হয়, যার নাম হচ্ছে ভারত ছাড় আন্দোলন। 1942 সালে এই আন্দোলনটা সংগঠিত হয়। ফসলের 3/2 ভাগ দাবি করে ব্রিটিশরা এবং ফসলের 3/2 ভাগ দাবি করে কৃষকরা। অর্থাৎ 3/1 ভাগ কেউ চায় না, সবাই 3/2 ভাগ চায়। ফলে ব্রিটিশদের সাথে কৃষকদের একটা বিদ্রোহ হয়, যার নাম হচ্ছে তেভাগা আন্দোলন। এই বিদ্রোহটা বেসিক্যালি আমাদের দিনাজপুর, রংপুর আর ওইখানে বিহারে হয়। বিহারে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন ইলামিত্র এবং আমাদের রংপুর, দিনাজপুরে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন হাজী দানেশ। এবার আসি বঙ্গভঙ্গ রদ সম্পর্কে। বঙ্গভঙ্গ রদ দুই বঙ্গকে পুনরায় একত্রিত করার জন্য স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদের সকল কাজ লর্ড হার্ডিঞ্জ করলেও বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ওকে, পারবেন তো? জি স্যার। ওকে ইনশাআল্লাহ স্যার। ওকে, মানে পরীক্ষায় যা দরকার তাই এখানে আছে, আর বাকিগুলিতে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? আপনারা আবার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আবার একটু শুনবেন কষ্ট করে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরো। পরের টপিক, পর্ব 3। এটা একটা ছকে আমরা করব। এই পর্ব 3 অংশে আমরা বেসিক্যালি বিভিন্ন চুক্তি বা সংগঠন নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো আমরা বিভিন্ন রকম বিদ্রোহ বা আন্দোলন নিয়ে আলোচনা করলাম। পর্ব 3 হচ্ছে বিভিন্ন চুক্তি, সংগঠন বা চুক্তি, সময়, নেতা, বিষয়। সময়, 1 নাম্বার দিয়ে আমরা লিখব লখনৌ চুক্তি।
2 নাম্বার দিয়ে লিখবো আমরা বেঙ্গল প্যাক্ট। 3 নাম্বার দিয়ে আমরা লিখবো দ্বিজাতি তত্ত্ব। 5 নাম্বার দিয়ে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস। 6 নাম্বার দিয়ে মুসলিম লীগ। সর্বশেষে 7 নাম্বার হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। এই যে এভাবে একটা ছক রেডি করে ফেলি। হ্যাঁ, লখনৌ চুক্তি 1916, বেঙ্গল প্যাক্ট 23, টু নেশনস থিওরি 40, লাহোর প্রস্তাব 40, ন্যাশনাল কংগ্রেস 1885, মুসলিম লীগ 1906, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1950। লখনৌ চুক্তি মুহাম্মদ আলী জিন্নাহ। বেঙ্গল প্যাক্ট দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। টু নেশনস থিওরি মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাব শেরে বাংলা এ কে আবুল কাশেম ফজলুল হক। ন্যাশনাল কংগ্রেস এলান অক্টোভিয়ান অক্টোভিয়ান হিউম। মুসলিম লীগ নবাব সলিমুল্লাহ। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন শেরে বাংলা এ কে ফজলুল হক। লখনৌ চুক্তি হিন্দু মুসলিম সম্পর্ক উন্নয়ন, বেঙ্গল প্যাক্ট তাই। দ্বিজাতি তত্ত্ব ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব। লাহোর প্রস্তাব লাহোর প্রপোজাল শুধুমাত্র মুসলমানদের জন্য। আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল। মুসলিম লীগ উপমহাদেশের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। বঙ্গীয় প্রজাস্বত্ব, এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের মাধ্যমে শেরেবাংলা এ কে ফজলুল হক জমিদারি
প্রথাকে উচ্ছেদ করা হয়? লিখেন। লিখেছেন সবাই না? ওকে, দেখেন, ওই সময়ে ব্রিটিশদের ব্রিটিশ আমলে একদম শেষ কাছাকাছি সময়ে, তখন আসলে ব্রিটিশরা চাচ্ছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে সবসময় দাঙ্গা বাঁধায় রাখতে, যাতে তারা আরো দীর্ঘদিন আমাদের উপমহাদেশে শাসন করতে পারে। তো এই জিনিসটা এই ভারতীয় ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের সদস্যরা অনুধাবন করতে পারে। তো তারা হিন্দু এবং মুসলমানদের সম্প্রীতি বৃদ্ধি করার জন্য অনেকগুলি চুক্তি করে, প্যাক্ট করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লখনৌ চুক্তি এবং বেঙ্গল প্যাক্ট। লখনৌ চুক্তি, এটাতে স্বাক্ষর করেন মোহাম্মদ আলী জিন্নাহ 1916 সালে। এই চুক্তিটি সম্পাদিত হয়। লখনৌ শহরটা হচ্ছে ভারতের উত্তরখণ্ডের বা উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। ভারতের উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। এরপরে দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস, তিনি 1923 সালে বেঙ্গল প্যাক্টে স্বাক্ষর করেন। আর এই দুইটা চুক্তির বিষয়বস্তু হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্পর্কের উন্নয়ন। এরপরে আপনারা জানেন যে মুসলিম লীগের অধিবেশনে লাহোরে 3 দিন ব্যাপী মুসলিম লীগের একটা অধিবেশন হয়। ওই অধিবেশনের দ্বিতীয় দিনে 22 মার্চ 1940 সালে মুহাম্মদ আলী জিন্নাহ ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রদান করেন, যা দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। এবং ঠিক তার পরের দিন 23 মার্চ 1940 সালে মুসলিম লীগের অধিবেশনের তৃতীয় দিনে শেরেবাংলা একে ফজলুল হক শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন বা কথা বলেন সবাইকে, আর এটা লাহোর প্রস্তাব নামে পরিচিত। উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, 1885 সালে প্রতিষ্ঠিত হয়। এর নেতা বা প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। অপরদিকে উপমহাদেশে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল হচ্ছে মুসলিম লীগ। 1906 সালে এটি প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেছিলেন। এরপরে ব্রিটিশদের শাসনের পরে 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্য শেরেবাংলা একে ফজলুল হক একটা আইন পাশ করেন, যার নাম হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। এখন বলেন পারবেন কিনা? ইনশাল্লাহ স্যার। স্যার, এখানে এখন যে ঢাকা ইউনিভার্সিটির যে একটা জমি আছে, এটা পুরাটাই কি স্যার সলিমুল্লাহ স্যারে দান না করছে? না না না, না, বেশিরভাগ অংশ 70% সলিমুল্লাহ স্যারের দান করা। তাছাড়া ওইখানে আরো স্থানীয় যারা শিক্ষাবিদ ছিলেন তারা বাকিটা দান করেছিলেন। আচ্ছা আচ্ছা। Okay. পরবর্তী টপিক সেটা হচ্ছে ভাষা আন্দোলন পর্ব 1। লিখবেন ভাষা আন্দোলন। জাতীয়তাবাদের মূল উপাদান হলো সংস্কৃতি।
আর এই যে সংস্কৃতির মূল উপাদান হলো ভাষা। যখনই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান বিভক্ত হয়ে যায় ব্রিটিশদের কাছ থেকে, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়, দুই পাকিস্তান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ ছিল মূলত সাংস্কৃতিক। ওকে, এটা লিখে রাখেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিরোধ মূলত সাংস্কৃতিক। তো ভাষা আন্দোলন করবেন, এজন্য সংগঠন লাগবে। তো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। 2রা সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দুন মজলিস নামক এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলন বা ভাষা সংক্রান্ত বিষয় সেটেল করার জন্য প্রতিষ্ঠা করা হয়। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথমটাও দেখতে হবে, প্রধানটা দেখি। প্রধান সংগঠন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা আহ্বায়ক কাজী গোলাম মাহবুব এবং এই সংগঠনটার সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 30 জানুয়ারি রাতে, অর্থাৎ 31 জানুয়ারি 1952 সালে এই সংগঠনটা গড়ে তোলা হয়। আর এই সংগঠনটাই কিন্তু 21 ফেব্রুয়ারি 52 হরতালের আহ্বান করে। এই অংশটা আপাতত লিখেন, হ্যাঁ? এটার আরো কিছু অংশ বাকি আছে, এরপরে আমরা লিখব। স্যার এতগুলো সাল কিভাবে মুখস্থ রাখা সম্ভব? কই এতগুলি সাল? স্যার এর আগেও অনেকগুলো সালের কথা বলছেন। দেখেন, আমি যেই সালগুলো আপনাদেরকে দিব এর বাইরে আর কিছু পড়বেন না, খালি ওগুলি বারবার পড়বেন, তাইলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সব মিলে 200 থেকে 250 সাল হবে পুরা বাংলাদেশ বিষয়গুলিতে, সব মিলিয়ে। আর এগুলি না আপনি বারবার পড়তে পড়তে যখন একটা ধাপে ধাপে পড়বেন, তখনই না আপনার মনে থাকবে এইভাবেই। তখন আর ব্রেনের উপর চাপ দেওয়া লাগবে না, ব্রেনই মনে রাখবে। স্যার আন্তর্জাতিক আহ্বায়ক আহ্বায়কের নাম হচ্ছে কাজী গোলাম মাহবুব, আর সভাপতি হচ্ছেন মৌলানা ভাসানী। আর এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। আর এই সংগঠনটা 21 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয়। ওকে,
লিখছেন তো না? এই জি পার্ট স্যার। 1 এর আরো কিছু অংশ বাকি আছে, ওই অংশটা আমরা শেষ করে ফেলি এখন, হ্যাঁ? তো লিখবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য। 23 ফেব্রুয়ারি 1952 পাকিস্তানের গণপরিষদে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। 23 ফেব্রুয়ারি 1952 পাকিস্তানের গণপরিষদে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। একুশ সরি 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 একটু কারেকশন করে নেবেন, এটা 1948 হবে, 1948, 1948। 21 মার্চ 1948 রেসকোর্স ময়দানে আর 24 মার্চ 1948 কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এই দুইটা জায়গায় জিন্নাহ মানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এটা ঘোষণা দেয় যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো ভাষা আন্দোলনের সময় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক, সর্বশেষ শহীদ সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের একজন শহীদ, তার নাম হচ্ছে বরকত, এবং সর্বকনিষ্ঠ শহীদ
ওহিউল্লাহ। এবার তথ্যগুলো লিখে নেন, পর্ব 1 এখানেই শেষ। স্যার এখানে কি শুধু 4 জন শহীদ হয়েছিল নাকি আরো না, বেশি? খেতাবপ্রাপ্ত মানে হচ্ছে ভাষা আন্দোলনে খেতাবপ্রাপ্ত বা গ্যাজেটভুক্ত শহীদ হচ্ছেন 5 জন। তবে বিভিন্ন রকম কলাম পত্র পত্রিকা থেকে জানা যায় ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন 8 জন। 8 জন। ওকে স্যার। রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার, আউয়াল, ওহিউল্লাহ। হুম। তো রফিক সালাম এরা কোন অর্গানাইজেশনে ছিল? অর্গানাইজেশন না, এরা তো আসলে ছাত্র ছিল। যেমন রফিক মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের ছাত্র, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা কোর্সে ভর্তি ছিল। সালাম ছিলেন একজন নর্মাল, মনে করেন যে কি বলে এটা, পিয়ন আছে না, পিয়ন, একটা কমার্শিয়াল ইনস্টিটিউটের পিয়ন ছিল। যখন আন্দোলনে ডাক দেয় তখন তারা আন্দোলনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে, অর্গানাইজেশন থেকে না। অর্গানাইজেশন তো ছিল ওই যে ওইটা আমাদের ওই যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। না স্যার, অর্গানাইজেশন বলতে আমি প্রতিষ্ঠান বুঝাইছি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একটা অর্গানাইজেশন। ও আচ্ছা আচ্ছা, বরকত, বরকতের কথা বলতেছেন? বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিল। রাষ্ট্রবিজ্ঞান। না স্যার, আমি অর্গানাইজেশন বলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলা বুঝাইছি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অর্গানাইজেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ও আচ্ছা, অর্গানাইজেশন, আপনি জাহাঙ্গীরনগর একটা এডুকেশনাল অর্গানাইজেশন। ইনস্টিটিউটকে বোঝাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রফিক, রফিক ছিল মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের ছাত্র। সালাম ছিলেন একজন একটা কমার্শিয়াল প্রতিষ্ঠানের পিয়ন। ঠিক আছে। বরকত, বরকত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আর ওহিউল্লাহ ছিলেন একজন শিশু শ্রমিক, তার আনুমানিক বয়স 9 থেকে 10 বছর। স্যার যখন যে মিছিল করে তখন যে মিছিলের সামনে ছোট একটা বাচ্চার কথা আমরা শুনেছিলাম, ওই বাচ্চাটাই কি ওহিউল্লাহ? হ্যাঁ, ছোট বাচ্চা। লিখেছেন তো না? তো জি দেখি স্যার। জি এখান স্যার। থেকে কি কি প্রশ্ন আসে, আগেরটার সাথে একটু কোলাবোরেট করে একটু দেখি। জাতীয়তাবাদের মূল উপাদান কি? সংস্কৃতি। আর সংস্কৃতির মূল উপাদান কি? ভাষা। ভাষা। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ ছিল মূলত কেমন? সাংস্কৃতিক। 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 ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? তমুদ্দুন মজলিস মজলিস। এর প্রতিষ্ঠাতা কে? আবুল কাশেম। মাওলানা। কবে এটা প্রতিষ্ঠিত হয়, কবে? 2রা সেপ্টেম্বর 1947 সাল। ভাষা আন্দোলনের প্রধান সংগঠনের নাম কি? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা কি করে বলেন তো? 21শে ফেব্রুয়ারি 1952 হরতালের ডাক হরতালের দেয়। আহ্বান করেন এটার আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। আর সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী। মাওলানা। মৌলানা ভাসানী। আর এটা প্রতিষ্ঠিত হয় কবে? 31 31 1952। জানুয়ারি জানুয়ারি 1952। 1952 সালে। ওকে। কে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। কবে জানান? 23 ফেব্রুয়ারি 1948। 1948 সালে। এবং ওই দিনই ওই দাবিটা প্রত্যাখ্যাত হয়, কারণ বেশিরভাগ গণপরিষদ সদস্যই এটা অস্বীকৃতি জানায়। 21 মার্চ 48 কোথায়? প্রেস কনফারেন্স। 24 মার্চ 48 কোথায়? ঢাকার কার্জন কার্জন হল। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন এর হল। কে? মোহাম্মদ কাজী আলী আজম জিন্নাহ। জিন্নাহ কি জিন্নাহ বলেন? উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 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 ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা খাজান নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। নুরুল ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? রফিক। রফিক। শেষ শহীদ কে? সালাম। সালাম। শেষ বলতে সে সবার শেষে মারা যায়, সে গুলিবিদ্ধ হয়েছে 21শে ফেব্রুয়ারিতে।
কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তার জীবন অবসান ঘটে 7 এপ্রিল, প্রায় 1.5 মাস পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন, শহীদ হয়েছেন, তার নামটা কি? বরকত। বরকত। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আর সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? ওহিউল্লাহ। ওহিউল্লাহ। ওহিউল্লাহ শিশু তিনি শ্রমিক। একজন শিশু শ্রমিক ছিলেন। হ্যাঁ, আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দিয়েছিল, যোগদান করেছিল আর কি। আমরা পরবর্তী টপিকে যাব, পর্ব 2-এ। পর্ব 2 বেশি বড় টপিক না, ছোট একটা টপিক। প্রথম যে লাইনটা লিখবো, 17 নভেম্বর 1999 ইউনেস্কো এর প্যারিস সম্মেলনে 30তম অধিবেশনে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর স্বীকৃতি প্রদান করে এবং পরবর্তীতে 2000 সালে 188টি দেশে দিবসটি পালিত হয়। 5 ডিসেম্বর 2008 সালে জাতিসংঘ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক প্রদান করে। 1961 সালে ভারতের আসামে বাংলা ভাষার দাবিতে আন্দোলন হয়। এই আসামের দ্বিতীয় মাতৃভাষা হচ্ছে বাংলা। স্যার, ইউএন মানে ইউনাইটেড নেশন। জি জি, জাতিসংঘ। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। এটার আরেকটা অংশ বাকি আছে, শহীদ মিনারের অংশটা। হ্যাঁ, ওইটা আমরা পরের অংশে সমাধান করি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজে উদ্বোধন করা হয়
21 ফেব্রুয়ারি 52। ভাষা আন্দোলন ভিত্তিক কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজে এটা উদ্বোধন করা হয় 21 ফেব্রুয়ারি 63 সালে। এটার উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম এবং এটার স্থপতি হামিদুর রহমান আর নভেরা আহমেদ। বিদেশের মাটিতে প্রথম শহীদ মিনার ওল্ডহ্যাম, ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে। এই শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 1997 সালের 21 ফেব্রুয়ারি প্রবাসীদের অর্থায়ন এবং সহায়তায়। স্যার, কেন্দ্রীয় শহীদ মিনার যে উদ্বোধন করেন হালিমা বেগম, উনি কি কোনো প্রফেশনে ছিল? মানে হাসিনা উনি বেগম কেন? তিনি বরকতের মা, ওই যে শহীদ বরকত আছে না, হ্যাঁ হ্যাঁ, উনি কেন উদ্বোধন করছে? মানে এটা উনার আগে থেকেই যখন এটা 1952 সালের 24 ফেব্রুয়ারি তারিখে এটা সর্বপ্রথম উদ্বোধন করা হয়েছিল। শহীদ শফিউরের মা, শফিউরের বাবা মৌলভী মাহবুবুর রহমান এটা উদ্বোধন করেন, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী এটা গুড়িয়ে দেয়। পরবর্তীতে নতুন একটা উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে সেন্ট্রালি। ওটা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বরকতের মা যদি বেঁচে থাকেন তাহলে তিনি এটা উদ্বোধন করবেন। বুঝতে পারছেন? জি স্যার, এটা এই কি জন্য সম্মান দেওয়ার জন্য মানে হ্যাঁ, ওনাকে? সম্মান মানে হ্যাঁ। লিখছেন তো না? স্যার নবের আহমেদ না? হ্যাঁ, নভের আহমেদ। প্রধান স্থপতি হচ্ছেন হামিদুর রহমান, তাকে সহায়তা করেছেন নভের আহমেদ। তাহলে বলেন, কে সর্বপ্রথম 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। কবে দেয়, কবে? 17 নভেম্বর নভেম্বর 1999 সালে। কোন সম্মেলনে? প্যারিস সম্মেলনে। কততম অধিবেশনে? 30তম অধিবেশন। অধিবেশনে। কত সালে এটি প্রথম পালিত হয় সারা বিশ্বে? 2000 সালে। কয়টি দেশে পালিত হয়? 188 জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় কবে? 2008 সালে 5 ডিসেম্বর 2008। বাংলাদেশ ব্যতীত আর কোথায় বাংলা ভাষার জন্য আন্দোলন হয়? আসামে। ভারতের আসাম। কত সালে আন্দোলন হয়? 1961 সালে। আসামের দ্বিতীয় মাতৃভাষা কোনটি? বাংলা। 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 আচ্ছা, প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করা হয় কবে? 21 ফেব্রুয়ারি। এটা কোথায়? রাজশাহী কলেজ। আর কেন্দ্রীয় শহীদ মিনারটা কোথায়? ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা কবে উদ্বোধন করা হয়?
একুশশো 21 তেষট্টি। 1963 1963 সালে উদ্বোধন করেন কে? বরকতের বরকত মানে আর স্থপতি কে? হামিদুর হামিদুর রহমান আর হামিদুর রহমান ও নবেরা নবেরা বেগম। বিদেশের মাটিতে প্রথম শহীদ মিনারটা কোথায়? ওল্ড হ্যাম ব্রিটেন ব্রিটেনে ব্রিটেনের ওল্ড হ্যাম শহরে। উদ্বোধন করা হয় কবে? 21 ফেব্রুয়ারি 97 সালে প্রবাসীদের অর্থায়নে। সর্বশেষ টপিক সেটা হচ্ছে পর্ব 3, মানে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম নিয়ে আমি আলোচনা করবো এখানে। স্যার ওল্ড কি বললেন স্যার ওটা? ওল্ড ওল্ড হ্যাম, হ্যাম। হ্যাঁ ওল্ড হ্যাম, ওকে স্যার। ব্রিটেন। ওল্ড। ভাষা আন্দোলনের প্রথম গান ভুলবো না ভুলবো না। স্যার পর্ব 3 এটা? এটা পর্ব 3 পার্ট 3। এখানে আমি সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। এটার গীতিকার এবং সুরকার হচ্ছেন ভাষা সৈনিক গাজীউল হক। প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবি মাহবুবুল আলম চৌধুরী। প্রথম নাটক, প্রথম মুখপাত্র, প্রথম সংকলন। প্রথম নাটক কবর, নাট্যকার মুনির চৌধুরী। প্রথম মুখপাত্র একটা সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক সৈনিক, সম্পাদক শাহেদ আলী। প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি। সংকলকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। প্রথম মুখপাত্র প্রথম স্যার এটা? স্যার মুখপাত্র হবে, মুখপাত্র প্রথম মুখপাত্র, হ্যাঁ মুখপাত্র সাপ্তাহিক মুখপাত্র, দৈনিক হ্যাঁ সাপ্তাহিক সৈনিক মুখপাত্র, সৈনিক। এটা সাপ্তাহিক পত্রিকা। ওকে। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। প্রথম ছোট গল্প একুশের গল্প। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। প্রথম প্রামাণ্যচিত্র লেট দেয়ার বি লাইট। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান। আরো একটু বাকি আছে, আপাতত এগুলি লিখেন। স্যার সংকলনের রাইটার কি লিখেছেন? হাসান হাসান হাফিজুর রহমান।
হাসান হাফিজুর রহমান। স্যার, যে একটা চলচ্চিত্র দেখা যাচ্ছে জীবন থেকে নেওয়া, ওইটা কি এখন মানে আছে, দেখা যাবে? ভাষা আন্দোলন হ্যাঁ, নিয়ে তো একটা। অবশ্যই অবশ্যই ভাষা আন্দোলন নিয়ে অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। আপনি ইউটিউবে সার্চ করলে হয়তো পুরোটা না পেলেও কিছু কিছু ক্লিপ আপনি অবশ্যই পাবেন। অথবা যদি আপনার কোনো মুভি ডাউনলোড কোনো ওয়েবসাইট থাকে আপনার আপনার কাছে, আপনি ওয়েবসাইট থেকে খুব সহজেই পাবেন। স্যার প্রামাণ্যচিত্রটা কি, এটা বলেন লেট? ডকুমেন্টারি, ডকুমেন্টারি আছে না, অর্থাৎ অনেক ছবি টবি নিয়ে ছোট ছোট জি ছোট স্যার। ছোট যে লেট দেয়ার পিকচার, বি লাইট। ওগুলিকে কাট 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 করে করে একটা ডকুমেন্টারি বানায়, বুঝতে পারছেন? জি স্যার, ডকুমেন্টারির নামটা কি স্যার, এটা বোঝা যাচ্ছে না স্যার। লেট। প্রামাণ্য চিত্র, লেট দেয়ার বি লাইট, ওকে। লেট দেয়ার বি লাইট। স্যার সংকলন জিনিসটা কি অ্যাকচুয়ালি? সংকলন হচ্ছে দিনলিপি, মানে এই তারিখে এইটা ঘটছে, এইভাবে প্রেক্ষাপটটা আগাইছে 47 থেকে 52 সাল পর্যন্ত কোন দিন কোন ঘটনাগুলি ঘটছে, এর একটা ধারাবাহিক প্রেজেন্টেশন আর কি, উপস্থাপনা, এটাই হচ্ছে সংকলন। হ্যাঁ, জি স্যার। ওকে, আমি পরের অংশে যা গেলাম। হ্যাঁ, অল্প একটু বাকি জি আছে, স্যার। 3-4 লাইন। ওকে স্যার। ওকে, ভাষা আন্দোলন ভিত্তিক শ্রেষ্ঠ গান প্লাস প্রভাত ফেরির গান, আপনারা গেস করতেছেন কোনটা? আমার ভাইয়ের রক্তে রাঙানো কিছু। রক্তে রাঙানো, এই গানটা প্রভাত ফেরির গান হয় 1954 সালে, মনে রাখবেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা প্রভাত ফেরির গান হয় 1954 সালে। এই গানের গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। এই গানটার প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। এবং এই গানটা বিবিসি এর জরিপে তৃতীয় শ্রেষ্ঠ বাংলা গান। বিবিসির জরিপে আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা তৃতীয় শ্রেষ্ঠ বাংলা গান। দেখেন, বিবিসি 20টা শ্রেষ্ঠ বাংলা গানের একটা লিস্ট দিছে বা জরিপ করছে। প্রথম গানটা অ্যাজ আমার ইউজুয়াল সোনার বাংলা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দ্বিতীয় গানটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তৃতীয় গানটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। চতুর্থ গানটা হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা নেই, আজ আর নেই। এবং পঞ্চম গানটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো ভুলবো না। না। ষষ্ঠ যে গানটা সেটা হচ্ছে ওই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। সপ্তম গানটা হচ্ছে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনেই বাংলায় খুঁজে পাই। স্যার এত ইনফরমেশন স্যার কেমনে মনে রাখেন স্যার? না, মনে রাখার বিষয়টা হচ্ছে একই জিনিস না, আপনি বারবার চর্চা করবেন। হ্যাঁ, জি স্যার। একই জিনিস বারবার চর্চা করবেন। দেখেন, বিসিএস প্রিলি পাস করার মানে কিন্তু এটা না যে আপনাকে অনেক নতুন নতুন কিছু জানতে হবে না।
এটার মানে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, একই জিনিস না বারবার পড়তে হবে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর যত প্রিসাইজলি সাজিয়ে গুছিয়ে লিখে লিখে পড়বেন আপনার তত বেশি মনে থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো বলেন, আজকের ক্লাসটা এখানেই তো শেষ করা উচিত নাকি? জি স্যার। তো যেটা করবেন, ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। স্যার, জি বলেন। স্যার গীতিকার মানে গানটা যে লেখে, আর সুরকার মানে যে গানটা গায়, তাই তো? যে না, সুর যে সুর করে, আর শিল্পী যে গান গায় তিনি হচ্ছেন শিল্পী। গীতিকার মানে লিরিক্স, মানে আর্টিস্ট যে আর অনেক লেখে ধরনের সুরকার তো হয়, ঠিক আছে? কেউ লিরিক আর্টিস্ট বলে যে গানটা লিখছে, কথা লিখছে, হুম কথা। হুম হুম আবার সুর হচ্ছে যেটার মধ্যে সুর যে দিছে, সুর যে দেয়। এই তালে এই টোনে টোনটা গাইতে কিরকম হবে। হবে এটা সুরকার না স্যার? গানের কোন জায়গায় কিভাবে টান হবে কি হবে না রাইট হবে রাইট এটা। রাইট রাইট রাইট, ওইটা হচ্ছে সুর। আর শিল্পী এর তো মনে করেন আপনি যদি এখন এই গানটা গান, আপনি ওইটা শিল্পী হয়ে গেলেন। শিল্পী আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গীতিকার আর সুরকার, মনে আচ্ছা রাখেন, আচ্ছা। ঠিক আছে? তার মানে একটা গান সম্পন্ন হইতে 3টা স্টেপ পার করতে হয়: গীতিকার, অবশ্যই অবশ্যই। সুরকার, তারপরে শিল্পী। আপনি চিন্তা করে দেখেন যে গান একটা খুব কঠিন জিনিস। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে ভালো গান গায় সে একজন মেধাবী। কারণ গানের মধ্যে তাল, সুর, লিরিক, এই সবগুলির এবং কনসাসনেস সবচেয়ে বেশি দরকার, যেটা মনোযোগ, এগুলি সবগুলি একটা সংকলন হয়, ঠিক আছে? যেমন দেখবেন আপনার মনে করেন 100 জন যদি বন্ধু থাকে বা ক্লাসমেট থাকে, এর মধ্যে গান গাইতে পারে 4-5 জন, এর মধ্যে ভালো গান গাইতে পারে 1-2 জন। খেয়াল করে দেখছেন কিনা জানি না। যাই হোক, জি স্যার। তো আমরা বিদায় নেই, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।